নমস্কার, প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। প্রতিরক্ষা খাতে 7.2% ব্যয় বৃদ্ধির কথা ঘোষণা করল চীন। গ্রেট হল অফ দ্য পিপল এই চতুর্দশ ন্যাশনাল কংগ্রেসের তৃতীয় অধিবেশনে জানিয়েছে শি জিনপিং এর সরকার 2025-26 অর্থবর্ষে সামরিক খাতে $24,500 কোটি অর্থাৎ প্রায় 21,30,000 কোটি টাকা ব্যয় করবে চীন। আমেরিকার সঙ্গে যে কোনো ফ্রন্টে যুদ্ধ করতে প্রস্তুত বলার পর দিনেই প্রতিরক্ষা বাজেট 7.2% বৃদ্ধি করল চীন, যা ভারতের প্রতিরক্ষা বাজেটের প্রায় 3 গুণ। মোট $245 বিলিয়ন প্রতিরক্ষা বাজেট ঘোষণা করেছে শি জিনপিং এর কমিউনিস্ট সরকার। শুধু তাই নয়, আগামী 2035 সালের মধ্যে পিপলস লিবারেশন আর্মি বা লাল ফৌজকে পৃথিবীর সেরা করার কথাও জানিয়ে দিয়েছে বেজিং কর্তৃপক্ষ। চীনের প্রতিরক্ষা বাজেটে স্থল, বায়ু, নৌ, পরমাণু, মহাকাশ ও সাইবার প্রতিটি ক্ষেত্রকেই উন্নত করার দেওয়া হয়েছে প্রতিশ্রুতি। এদিকে শুল্ক নীতি ঘোষণা ও যুদ্ধের হুঁশিয়ারির জবাবে চীনের সঙ্গে যুদ্ধে আমেরিকাও তৈরি আছে বলে পাল্টা জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেটও। তবে চীনের ঘোষিত আর বাস্তব ব্যয় বরাদ্দের আকাশ পাতাল ফারাক থাকে, অন্তত 40-50% পার্থক্য থাকে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাহলেও চীনের সরকারিভাবে ঘোষিত প্রতিরক্ষা বাজেট ভারতের $79 বিলিয়ন তুলনায় অন্তত 3 গুণ। সেই ক্ষেত্রে আমেরিকার $900 বিলিয়ন বাজেট রয়েছে দ্বিতীয় স্থানে। এই নিয়ে গত এক দশকে দ্বিগুণ হলো জিনপিং সরকারের সামরিক বাজেট। টানা 3টি অর্থবর্ষে প্রায় 7% বাড়ল প্রতিরক্ষা বাজেট। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যে পর্যটনের উন্নয়নে 150 কোটি টাকার 3টি ডিপিআর পেশ করা হয়েছে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের কাছে। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। গত 3রা মার্চ ভারত সরকারের পর্যটন দপ্তরের ক্যাবিনেট মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের সঙ্গে সাক্ষাৎ করেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। সাক্ষাতের সময় মোট 150 কোটি টাকার 3টি ডিপিআর কেন্দ্রীয় মন্ত্রীর কাছে পেশ করা হয়েছে বলে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এছাড়া বনদুয়ারে 51 শক্তিপীঠের রেপ্লিকা তৈরি করার জন্য মোট 97 কোটি টাকার প্রকল্পের টেন্ডার ইতিমধ্যেই করা আহ্বান করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এবং উত্তর জেলা ভিত্তিক 70 কোটি টাকা, 150 কোটি টাকা টোটাল প্রজেক্ট ডিপিআর কনসেপ্ট নোট আমরা মাননীয় মন্ত্রীর সকাশে আমরা পেশ করেছি তার অনুমোদনের জন্য। এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন, আমাদের প্রতিনিধি দলের সেক্রেটারি সাহেব ছিলেন, ডাইরেক্টর ট্যুরিজম ছিলেন, আমি ছিলাম, এবং পরিষ্কার ভাষায় উনি বলেছেন যে আগামী মার্চ মাসের পর সেই প্রজেক্টগুলোকে উনি স্যাংশন দেবেন এবং আগামী দিনে খুব তৎপরতার সাথে যাতে এই প্রজেক্টগুলো কাজ সম্পন্ন হয় এবং আগামী দিনে যেন ত্রিপুরা একটা গুরুত্বপূর্ণ টুরিস্ট ডেস্টিনেশন হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। কারণ আপনারা জানেন যে ইতিমধ্যে এই প্রজেক্টগুলোর বাইরেও আমাদেরকে 51 শক্তিপীঠ তৈরি করার জন্য 97,70,00,000 টাকার স্যাংশন প্রদান করেছে কেন্দ্রীয় সরকার, যার মধ্যে 67 crore 67 কোটি টাকা রিলিজও করে দেওয়া হয়েছে। টেন্ডার হয়ে গেছে গত পরশুদিন এই শক্তিপীঠ নির্মাণে, যেটা হবে উদয়পুর বন্দুয়ার এলাকায়। ভারত এবং ভারতের বাইরে যে 51 শক্তিপীঠ রয়েছে, আমাদের এই 51 শক্তিপীঠের রেপ্লিকা সেখানে তৈরি হবে এবং তার সম্পূর্ণ ফান্ডিং 100% ফান্ডিং সেখানে আইকনিক প্রজেক্টের অধীন প্রদান করছে আমাদের কেন্দ্রীয় সরকার। দিল্লি সফরকালে কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে সাক্ষাৎ করে আগরতলা থেকে গুয়াহাটি, জম্মু কাশ্মীর, পুরী, গয়া এক্সপ্রেস ট্রেন দাবি করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এছাড়া কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের বিলোনিয়া, তেলিয়ামুড়া, মনু স্টেশনগুলিতে দাবিও জানানো হয়েছে বলে এদিন জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। যে রেলওয়ে কর্তৃপক্ষ থেকে এই কাজটা সঠিক সময়ের আগেই যেটা সম্পূর্ণ করা হবে। সাংবাদিক বন্ধুরা, আমাদের আরেকটা দাবি ছিল আগরতলা গুয়াহাটি ইন্টারসিটি ট্রেন সার্ভিস। আগরতলা এবং গুয়াহাটির মধ্যে ট্রেন সার্ভিস, ইন্টারসিটি ট্রেন সার্ভিস ফ্যাসিলিটি আমরা আমাদের দাবির মধ্যে সেটাকে উত্থাপন করেছি। এবং আগরতলা জম্মু, আগরতলা পুরী এবং আগরতলা গয়া এক্সপ্রেস যেন চালু করা হয় সেই দাবি আমরা মাননীয় রেলমন্ত্রী শ্রী
বৈষ্ণবজির কাছে আমরা প্রদান করেছি। আরেকটা গুরুত্বপূর্ণ দাবি যেটা আমরা রেখেছি, এটা অনেকেই আমার কাছে ব্যক্তিগতভাবে দাবি করেছেন ট্রান্সপোর্ট মিনিস্টার হিসেবে, রেল বিষয়ে অ্যারেঞ্জমেন্ট ফর স্টপেজ অফ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস অ্যাট বেলোনিয়া, তেলিয়ামুড়া অ্যান্ড মনু রেলওয়ে স্টেশন। কাঞ্চনজঙ্ঘা স্টপেজ সব জায়গায় দেয় না, তাই তাদের একটা দাবি দীর্ঘদিন ধরে আমাকে অনেকে বিও লেটারও দিয়েছেন যে বেলোনিয়া স্টেশনে কাঞ্চনজঙ্ঘার একটা স্টপেজ দেওয়া হোক 5 মিনিটের হলেও, তেলিয়ামুড়া স্টেশনে কাঞ্চনজঙ্ঘার একটা স্টপেজ দেওয়া হোক। রাজ্যের রেল লাইনগুলিকে ডবল লেনে উন্নীতকরণ, রাজ্যে এফসিআই এর আঞ্চলিক শাখা কার্যালয় স্থাপন, ধর্মনগরে ইন্ডিয়ান অয়েলের বাফার স্টক গড়ে তোলার পরিকাঠামো নির্মাণ ইত্যাদি বিষয়গুলির দাবি জানানো হয়েছে বলেও এদিন জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। প্রাণী কল্যাণ আইন ও বিধি সংক্রান্ত এবং সংবেদনশীলতামূলক অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত রাজ্যস্তরীয় সেমিনারে বৃহস্পতিবার প্রজ্ঞা ভবনে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। মানুষ যেমন একে অন্যের প্রতি সহানুভূতিশীল এবং সংবেদনশীল, তেমনি রাজ্যে পশু পাখিদের প্রতি যেন সবাই সহানুভূতিশীল ও সংবেদনশীল হয় এবং তাদের সঙ্গে যেন কোনো ধরনের নিষ্ঠুরতা বা অন্যায় না করা হয়, সেদিকে লক্ষ্য রেখেই রাজ্যভিত্তিক এই সেমিনারের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। বহিরাজ্যের পশু আইন বিশেষজ্ঞ, প্রযুক্তিগতভাবে প্রশিক্ষিত ব্যক্তি, বিভিন্ন জনপ্রতিনিধি ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা এই সেমিনারে অংশগ্রহণ করেছেন বলে জানিয়েছেন তিনি। রাজ্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তর রাজ্যের পশু পাখিদের সুরক্ষার জন্য এবং তাদের প্রতি যেন কোনো নিষ্ঠুরতা না হয় সেদিকে লক্ষ্য রেখে কাজ করে যাচ্ছে এবং পশু সংক্রান্ত আইন বিষয়েও এই সেমিনারে বিস্তারিত আলোচনা হয় বলে জানিয়েছেন রাজ্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এবং আমাদের রাজ্যে যে সমস্ত পশু পাখি রয়েছে যাদের এগেনস্টে অনেক সময় ক্রুয়েলটি হয় বা বিভিন্ন রকমের অন্যায়মূলক কাজ হয়, এগুলি যাতে রোধ করা যায় তার জন্য আমাদের সারা রাজ্য থেকে জনপ্রতিনিধিগণ যেমন আসছেন, তার সাথে সাথে আমাদের অফিসিয়ালসরা রয়েছেন, অ্যানিমেল ওয়েলফেয়ার বোর্ডের যারা সদস্য আছেন তারাও আছেন। আমরা চাই এই রাজ্যের মানুষ যেভাবে সহানুভূতি পায় অন্যের কাছ থেকে। আগামী 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বৃহস্পতিবার পৌর নিগমের কনফারেন্স হলে এক বিশেষ আলোচনা করা সভার আয়োজন করা হয়। নারীদের অধিকার সুরক্ষা এবং তাদের ব্যবহারিক ও প্রশাসনিক স্তরে শক্তিশালী করার উদ্দেশ্যে এবং নারীদের অধিকার সম্পর্কে সচেতন করার লক্ষ্যে আন্তর্জাতিক নারী দিবসের আয়োজন করা হয় বলে জানিয়েছেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী নারীদের জন্য বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাদের আর্থিক ও সামাজিকভাবে প্রতিষ্ঠার জন্য ও আর্থিকভাবে স্বনির্ভর করার লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করেছেন। নারীদের অধিকারকে সুরক্ষিত রাখার জন্য যে সকল আইন ও কর্মসূচি গ্রহণ করা হয়েছে সেগুলোর সঠিক প্রয়োগ ও বাস্তবায়নের লক্ষ্যে সরকার কাজ করে চলেছে বলে জানিয়েছেন মেয়র। কেন্দ্রীয় ও রাজ্য সরকার মহিলাদের জন্য 33% সংরক্ষণ চালু করেছে এবং সংবিধানে বর্ণিত নারীদের অধিকার সুরক্ষার বিষয়েও কাজ করে চলেছে বলে জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। সামনে রেখে আমাদের আগরতলা পৌর নিগমের উদ্যোগে আজকে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হচ্ছে। উদ্দেশ্যটি হচ্ছে আমাদের নারীদের অধিকার, তাদের সুরক্ষা এবং তাদের ব্যবহারিক এবং প্রশাসনিক সমস্ত জায়গা তাদের যাতে সুরক্ষিত করা যায়, তাদের অধিকার সম্বন্ধে তাদের সচেতন করা, অধিকার সম্বন্ধে প্রয়োগ বিষয়ে তাদেরকে জানানো এবং সার্বিকভাবে বলবো আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক নেতৃত্বের সরকার। পরীক্ষার মরশুমে রাজ্য জুড়ে উচ্চ আওয়াজে সাউন্ড বক্স বাজানোর বিষয়ের উপর সচেতনতামূলক বার্তা হিসেবে পরীক্ষার্থীদের সার্বিকভাবে সহায়তা করার জন্য রাজ্যবাসীর কাছে আবেদন জানিয়েছেন বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বর্তমানে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং প্রায় প্রত্যেক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা চলছে। এমত অবস্থায় রাজ্য জুড়ে দিনের বেলা ও প্রায় মধ্যরাত পর্যন্ত বিয়ে বাড়ি কিংবা রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠানে উচ্চ আওয়াজে সাউন্ড বক্স বাজানোর ফলে ছাত্রছাত্রীদের পড়াশোনা চরমভাবে বিঘ্নিত হচ্ছে ও ছাত্রছাত্রীরা পড়াশোনায় মনোযোগী হতে পারছে না বলে অভিযোগ উঠে আসছে অভিভাবক মহল থেকে।
সাউন্ড বক্সের বিভৎস আওয়াজে ছাত্রছাত্রীদের পড়াশোনায় অসুবিধার কথা চিন্তা করে এই বিষয়ে সবাইকে সচেতন হয়ে পরীক্ষার্থীদের সার্বিকভাবে সহায়তা করার জন্য এবং এই বিষয়ে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্জ্বল কুমার দাস। অ্যাকচুয়ালি পরীক্ষা, বোর্ড পরীক্ষায় হোক আর স্কুল পরীক্ষাই হোক, এখন একটা পরীক্ষা মৌসুম চলছে। এই মৌসুমে যদি কেউ উচ্চস্বরে কোনো মাইক বাজায় বা সাউন্ড সিস্টেম বাজায়, এটা স্বাভাবিক কারণেই ছাত্রদের একটু ক্ষতির কারণ হবে। কারণ সাউন্ড যে প্রভাব, সেটার প্রভাবে তার পড়াশোনা কিছুটা বিঘ্ন হতে পারে, সেটাই স্বাভাবিক। আমি বলবো যে অনুষ্ঠানই করুক বা যাই কিছু করুক, যাতে ছাত্রছাত্রীদের পড়াশোনা বিঘ্ন না ঘটে সেদিকটা নজর রেখে ওনারা। কৈলাসহর মহকুমায় ছাত্রছাত্রীদের অভাবে 4টি সরকারি স্কুল বিগত 1 বছর যাবৎ বন্ধ হয়ে পড়ে আছে। বিদ্যালয়গুলিতে পঠন পাঠন বন্ধ হওয়ায় শিক্ষক শিক্ষিকাদের পার্শ্ববর্তী অন্যান্য বিদ্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঊনকোটি জেলার শিক্ষা আধিকারিক। কৈলাসহর মহকুমার অধীন মড়ইপাড়ি উচ্চ বুনিয়াদী বিদ্যালয়, উত্তর শ্রীরামপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয় ও মুসলিম পল্লী জুনিয়র বেসিক স্কুল স্থানীয় ছাত্রছাত্রীরা ভর্তি না হওয়ার ফলে নন ফাংশনাল হয়ে পড়ে আছে। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিভাবকদের কাছ থেকে জানা যায়, মূলত বন্ধ হওয়া স্কুলগুলোর 500 থেকে 600 মিটারের মধ্যে ভালো পরিসরে দালান বাড়ি তৈরি করা সরকারি বিদ্যালয় রয়েছে, যেখানে নিয়মিত ও ভালো পরিবেশে দায়িত্বশীল শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের পাঠদান করছেন। বন্ধ বিদ্যালয়গুলোর পাকা দালান ধীরে ধীরে ভেঙে যাচ্ছে এবং বিদ্যালয়ের আসবাবপত্র চুরি হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন এলাকাবাসী। এছাড়া স্থানীয় দশরথ পাড়া জুনিয়র বেসিক স্কুলে স্থানীয় গৃহহীন 2 পরিবারের সদস্যরা বসবাস করছেন বলেও জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পাঠদান বন্ধ থাকায় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের পার্শ্ববর্তী বিদ্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। এছাড়া এই বিদ্যালয়গুলোতে স্থানীয় অভিভাবকরা যদি তাদের সন্তানদের ভর্তি করতে আগ্রহ প্রকাশ করেন, তবে ছাত্রছাত্রীরা ভর্তি হতে পারবে বলে জানিয়েছেন ঊনকোটি জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিরিকদার। খবর হয়েছে যে কৈলাসহর সাব ডিভিশনে মুসলিমপুরি জেবি স্কুল এবং নর্থ শ্রীরামপুর জেবি স্কুল এবং মুরইবাড়ি এসবি স্কুল, এই 3টা স্কুলে নাকি ছাত্রছাত্রী একদম নেই, যার ফলে স্কুলগুলিতে বর্তমানে পঠন পাঠন স্থগিত রয়েছে। হ্যাঁ, এটা সত্য। এই 3টা স্কুলে গত কয়েক বছর যাবৎ ছাত্র নেই, তাই এই স্কুলগুলো আপাতত নন ফাংশনাল আছে। স্কুলের শিক্ষক দুর্নীতির দায়ে রাজ্য সমবায় ব্যাংকের নিয়োগ প্রক্রিয়ায় ঘোষিত মেধা তালিকা বাতিলের নির্দেশ দিল ত্রিপুরা উচ্চ আদালত। যদিও এক্ষেত্রে ব্যাংকিং নিয়োগের পরীক্ষা গ্রহণকারী কেন্দ্রীয় সংস্থা আইবিপিএস এর ঘাড়ে সম্পূর্ণ দোষ চাপানোর চেষ্টা করছে ব্যাংক কর্তৃপক্ষ। কলঙ্ক লেপন করে নিয়োগ প্রক্রিয়ায় ঘোষিত মেধা তালিকা প্রত্যাহারে বাধ্য হয়েছে রাজ্য সমবায় ব্যাংক। ত্রিপুরা উচ্চ আদালতে দাঁড়িয়ে মেধা তালিকায় ভুল স্বীকার করে নিয়েছেন ব্যাংকের জেনারেল ম্যানেজার। যদিও এই যাত্রায়ও চেষ্টা হয়েছে ব্যাংকিং নিয়োগের পরীক্ষা গ্রহণকারী কেন্দ্রীয় সংস্থার ঘাড়েই সম্পূর্ণ দোষ চাপানোর। সহকারী ম্যানেজার, কেশিয়ার, অ্যাকাউন্টেন্ট সহ বিভিন্ন পদে 78 জন অফিসার কর্মচারী নিয়োগের প্রক্রিয়া চলছিল ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংকে। সম্প্রতি প্রকাশ করা হয়েছে এই নিয়োগ সংক্রান্ত মেধা তালিকা। তারপরে ভেসে ওঠে কেলেঙ্কারি। যদিও এটাকে কেন্দ্রীয় পরীক্ষা গ্রহণকারী সংস্থার বোঝার ভুল বলে দায় এড়িয়ে যাবার চেষ্টায় আছে ব্যাংক, কিন্তু পরীক্ষা গ্রহণকারী সংস্থাকে রাজ্যের নিয়ম কানুন বোঝানোর দায় যে ব্যাংকেরই, তা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে নিস্তারের সুযোগ এই ক্ষেত্রে কম বলে মনে করেন তথ্যভিজ্ঞ মহল। রাজ্য সরকারের ঘোষিত নীতি অনুযায়ী মহিলাদের জন্য চাকরিতে সংরক্ষণ 33% বেশি কোনো অবস্থায় হতে পারবে না। সমবায় ব্যাংকের সহকারী ম্যানেজার পদে অসংরক্ষিত শ্রেণীতে ছিল 26টি আসন। 33% মহিলার সংরক্ষণ অনুসারে অসংরক্ষিত ক্যাটাগরিতে 9টি আসন মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকার কথা। সংরক্ষণের অতিরিক্ত 8টি পদে মহিলা প্রার্থী বাছাই করে প্রকাশ করা হয়েছে মেধা তালিকা। মেধা তালিকায় বঞ্চিত জৈনিক অঙ্কুর ভট্টাচার্য, অনির্বাণ সরকার, বোধিসত্ত্ব ভৌমিক এবং অনিমেষ ভৌমিক রিট পিটিশন দাখিল করেন ত্রিপুরা উচ্চ আদালতে। মামলায় ত্রিপুরা রাজ্য কোঅপারেটিভ ব্যাংক এবং ইনস্টিটিউট অব ব্যাংকিং পার্সোনাল সিলেকশন অর্থাৎ আইবিপিএস কে করা হয় পক্ষভুক্ত।
রাজ্যে আইবিপিএস পরিচালিত কোনো পরীক্ষায় এমন ব্যাপক অসঙ্গতি এর আগে দেখা যায়নি বলে মনে করেন তথ্যভিজ্ঞরা। এবার এই অসঙ্গতি আইনের ব্যাখ্যায় ভুলের জন্য হয়েছে নাকি অন্য উদ্দেশ্য এর পেছনে ক্রিয়া করেছে, এই প্রশ্নের উত্তর খুঁজতে তদন্ত প্রয়োজন বলেই মনে করেন তথ্যভিজ্ঞ মহল। মামলায় রায়দানের সময় আদালতে সশরীরে হাজির ছিলেন ব্যাংকের জেনারেল ম্যানেজার ভজন চন্দ্র রায় এবং ম্যানেজার সোমনাথ দে। মেধা তালিকায় অসঙ্গতির কথা স্বীকার করে নেন জেনারেল ম্যানেজার। পরীক্ষা গ্রহণকারী সংস্থা আইবিপিএস কে মেধা তালিকায় অসঙ্গতি আছে বলে জানানো হয়েছে। সংরক্ষণের সংক্রান্ত বিধি সঠিকভাবে মানা হোক তারা চাইছেন বলে আদালতকে জানিয়েছে ব্যাংকের জেনারেল ম্যানেজার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এদিকে দুর্নীতির কারণে ত্রিপুরা উচ্চ আদালত কর্তৃক নিয়োগের মেধা তালিকা বাতিলের দোষ আইবিপিএস এর ঘাড়ে চাপালো রাজ্য সমবায় ব্যাংক। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে আইবিপিএস এর ঘাড়েই দোষ চাপালো রাজ্য সমবায় ব্যাংক। সমবায় ব্যাংকে নিয়োগের ক্ষেত্রে সাধারণ ক্যাটাগরিতে মহিলাদের জন্য সংরক্ষণের ক্ষেত্রে ভার্টিক্যাল রিজার্ভেশন গ্রহণ করে আইবিপিএস, যার ফলে অতিক্রম হয়ে যায় নির্ধারিত 33% রিজার্ভেশনের মাত্রা বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন ব্যাংক কর্তৃপক্ষ। তবে উচ্চ আদালতে মামলা হওয়ার আগে এই ক্ষেত্রে আইবিপিএস কে কেন এই বিষয়টি স্পষ্ট করে দিয়ে মেধা তালিকা সংশোধন করা হলো না, তার কোনো সদুত্তর দিতে পারেনি সমবায় ব্যাংক কর্তৃপক্ষ। আমি আপনাকে বলি, আমরা নোটিফিকেশনের রেফারেন্স দিয়েছি as per reservation, as per government notification rule যে হবে নোটিফিকেশন, এই নোটিফিকেশন আমাদের ছিল। শুধু এটা হয়তো একটা অ্যাডভার্টাইজমেন্টে বিশদভাবে বলা না, এটা রিক্রুটমেন্ট রুলটা যেটা গভর্নমেন্ট অফ ত্রিপুরা রিক্রুটমেন্ট রুল এবং যে রিজার্ভেশন সেটা দ্যাট ইজ টু বি ফুলফিল। ঘটনাটা কোন জায়গায় হয়েছে, ইট ইজ অল ওভার ইন্ডিয়া। নিরেচারে ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসবো অন্যান্য খবরে, সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, চোখ রাখছে অন্যান্য খবরে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অন্য দপ্তরে আরো বড় পদে চাকরির জন্য বিবেচিতদের এনওসি বা রিলিজ দিতে গড়িমসি করছে পঞ্চায়েত দপ্তর। এক্ষেত্রে প্রশিক্ষণ বাবদ লক্ষাধিক টাকা ফেরতের দাবিও করা হচ্ছে বলে অভিযোগ উঠছে পঞ্চায়েত দপ্তরের বিরুদ্ধে। চাকরি থেকে রিলিজ বা অন্য দপ্তরে কাজ করার জন্য প্রয়োজনীয় এনওসি দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠছে রাজ্য পঞ্চায়েত দপ্তরের উপর। ইতিমধ্যে বেশ কয়েকজন এক্সিকিউটিভ অফিসার পঞ্চায়েত দপ্তরে পাঠিয়েছেন রেজিগনেশন লেটার। প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অন্য দপ্তরে আরো বড় পদে চাকরির জন্য বিবেচিত হয়েছেন তাদের কেউ কেউ। তাদের রিলিজের ক্ষেত্রে গড়িমসি করছে পঞ্চায়েত দপ্তর বলে অভিযোগ সংশ্লিষ্টদের। মাসাধিক কাল পেরিয়েও এক্ষেত্রে আদায় করা সম্ভব হচ্ছে না এনওসি। এনওসি প্রদানের শর্ত হিসেবে লক্ষাধিক টাকা চাইছে বলে অভিযোগ উঠছে দপ্তরের বিরুদ্ধে। এক্ষেত্রে অভিযোগ, প্রশিক্ষণ দিয়ে কর্ম উপযোগী করে তুলতে সরকারের যে টাকা খরচ হয়েছে সে খরচ আগে মিটিয়ে দিতে হবে বলে দাবি করছে দপ্তর। এ ধরনের কোনো সরকারি নিয়ম রয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলছেন সংশ্লিষ্টরা। বিভিন্ন মহল থেকেই দাবি উঠছে এনএসি প্রদানের শর্ত হিসেবে প্রার্থীদের কাছ থেকে আদায়ের বিষয়টি স্পষ্ট করুক পঞ্চায়েত দপ্তর। যেহেতু এর সাথে জড়িয়ে রয়েছে রাজ্য সরকারের ভাবমূর্তির প্রশ্নটিও, তাই অভিযোগ অসত্য হলে তার সামনে আনা দরকার, না হলে বিভ্রান্তির সুযোগ থাকবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। 2022 সালের 2রা মে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার পদে নিয়োগের জারি করা হয়েছিল বিজ্ঞপ্তি।
উল্লেখিত নন গেজেটেড গ্রুপ সি পদের সংখ্যা ছিল 400টি। যোগ্যতা রাখা হয়েছিল যে কোনো বিশ্ববিদ্যালয়ে স্নাতক কিংবা সমতুল্য পাস। কর্মপ্রার্থীদের বাংলা ও ককবরক ভাষায় জ্ঞান, সঙ্গে থাকতে হবে কম্পিউটারে জ্ঞান। পদগুলির মধ্যে সাধারণ প্রার্থীদের জন্য রাখা হয়েছিল 208টি আসন, তফসিলি জাতির জন্য 68টি এবং তফসিলি উপজাতিদের জন্য 124টি আসন। শারীরিকভাবে প্রতিবন্ধীদের জন্য নির্দিষ্ট 16টি আসন ধরা ছিল সাধারণ প্রার্থীদের সাথে। ওই বছরের জুন মাসে উত্তীর্ণ প্রার্থীদের বেছে নেওয়া হয়। পরবর্তীতে প্রশিক্ষণের পর তাদের হাতে তুলে দেওয়া হয় নিয়োগপত্র। 361 জন পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিয়োগপত্র গ্রহণ করলেও সেই সময়ে অনেকেই গ্রহণ করেননি অফার। এরই মধ্যে অনেকেই আইএসডিএস সুপারভাইজার সহ নানা ক্ষেত্রে পেয়েছেন নতুন চাকরি। নয়া কর্মে যোগদানের উদ্দেশ্যে পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার থেকে রেজিগনেশন লেটার পাঠিয়ে দিয়েছেন পঞ্চায়েত দপ্তরের অধিকর্তার কাছে। মাসখানেক আগে পাঠানো রেজিগনেশন লেটারও ঝুলিয়ে রাখা হয়েছে, যেখানে রিলিজ করা হচ্ছে না সরকারি নিয়ম মেনে। এনওসি না পেলে আইসিডিএস সুপারভাইজার সহ অন্যান্য পদে নিয়োগ হওয়া প্রার্থীরা নতুন কর্মস্থলে যোগ দিতে পারবেন না। আইনি জটিলতার মুখে পড়তে হতে পারে তাদের। স্বাভাবিক কারণে এই ক্ষেত্রে অবিলম্বে রাজ্য সরকারের হস্তক্ষেপ দাবি করছেন সংশ্লিষ্ট চাকরি প্রাপকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। প্রয়োজনের তুলনায় প্রতিটি স্টেশন রয়েছে কর্মী স্বল্পতা। নিয়োগের বিজ্ঞপ্তি জারি হলেও নেই নিয়োগ। স্বাভাবিক কারণে কর্মী স্বল্পতায় ভুগছে অগ্নি নির্বাপক দপ্তর। কর্মী স্বল্পতায় ভুগছে রাজ্যের অগ্নি নির্বাপক ও জরুরি পরিষেবা দপ্তর। কর্মী স্বল্পতা দূর করার জন্য গত 2022 সালের 8ই জুলাই এক নিয়োগ প্রক্রিয়ার জন্য বিজ্ঞপ্তি জারি হলেও আজ পর্যন্ত সম্পূর্ণ হয়নি সেই নিয়োগ প্রক্রিয়া। স্বাভাবিকভাবেই সমস্যায় পড়েছে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। প্রয়োজনের তুলনায় প্রতিটি অগ্নি নির্বাপক স্টেশনে রয়েছে কর্মী স্বল্পতা। কর্মী স্বল্পতার কারণে নিয়মিত প্রয়োজন মতো ছুটি পর্যন্ত গ্রহণ করতে পারছেন না বলে অভিযোগ দপ্তরের কর্মীদের। এই নিয়ে দপ্তরের বর্তমান কর্মীদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ। এই দপ্তরের শূন্য পদে চাকরির জন্য 2022 সালে পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের চাকরিতে নিলে অনেকটাই এই সংকটের সমস্যা সমাধান হতো বলে মনে করেন দপ্তরের একাংশ কর্মী। কিন্তু কোনো এক অজানা কারণে গত প্রায় 3 বছর ধরে এই নিয়োগ প্রক্রিয়াকে সম্পূর্ণ করছে না দপ্তর। একদিকে চাকরি দাবিতে বারবার দাবি জানাচ্ছে প্রার্থীরা, পথে নেমে করছে আন্দোলন। অপরদিকে সমস্ত কিছু ঠিকঠাক থাকলেও কোনো এক রহস্যজনক কারণে 304 জন ফায়ারম্যান এবং 25 জন ড্রাইভারের শূন্য পদে হচ্ছে না নিয়োগ। অথচ অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা অবসর গ্রহণ করছেন প্রতি বছরই। প্রয়োজনের তুলনায় কর্মী সংখ্যা ক্রমে এসে ঠেকেছে তলানিতে। অগ্নি নির্বাপক দপ্তরের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তির পর রাজ্যের 42,482 বেকার যুবক আবেদন করেছিলেন ফায়ারম্যান পদের জন্য। একইভাবে অগ্নি নির্বাপক দপ্তরের ড্রাইভার পদের জন্য আবেদন জানিয়েছিলেন 998 জন প্রার্থী। সেই আবেদনের ভিত্তিতে শারীরিক পরীক্ষা শেষে বিভিন্ন জেলা থেকে ফায়ারম্যান পদের জন্য বাছাই করা হয়েছিল 1796 জন প্রার্থীকে। একই সাথে ড্রাইভার পদের জন্য নির্বাচন করা হয়েছিল 17 জনকে। সেখান থেকে শর্ট লিস্ট করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার পরবর্তী পর্যায়ে এসে থমকে যায় দপ্তর। 2022 সালের পর থেকে 2025 সালের চলতি মার্চ মাস পর্যন্ত এই নিয়োগ প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে দপ্তরের কোনো উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ চাকরি প্রত্যাশীদের। ঠিক কী কারণে 2022 সালের 8ই জুলাই এর বিজ্ঞপ্তি অনুসারে 304 জন ফায়ারম্যান এবং 25 জন ড্রাইভার নিয়োগ হচ্ছে না তা জানা নেই দপ্তরের কর্মী আধিকারিকদেরও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। উদয়পুর এইচডিএফসি ব্যাংকের জালিয়াতির ঘটনায় উদয়পুর আদালত থেকে ধৃতদের পুনরায় 3 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে বলে জানিয়েছে পুলিশ। এইচডিএফসি ব্যাংকের জালিয়াতি কাণ্ডে ধৃত পুলিশ কনস্টেবল জয়ন্ত সাহা এবং ওই ব্যাংকের সহকারী ব্যাংক ম্যানেজার অভিষেক সরকারকে বৃহস্পতিবার আদালতে তোলা হয়েছে। উদয়পুর পুলিশের পক্ষ থেকে আদালতে ধৃতদের জন্য পুনরায় 3 দিনের পুলিশ রিমান্ডের আবেদন করলে আদালত রিমান্ড মঞ্জুর করেছে বলে জানিয়েছে পুলিশ। আবার কি পুনরায় কাউকে আনা হয়েছে? আজকে আবার জয়ন্ত আর অভিষেক। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও পর্দায়। নমস্কার, শুভরাত্রি।